নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আপনাদের সঙ্গে স্ট্রেট ফাইট নিয়ে রয়েছে আমি জয়শ্রী। এই মুহূর্তে বঙ্গে পঞ্চায়েত দখলের লড়াই চলছে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই শাসক বিরোধীদের। সকাল থেকেই নজর রয়েছে আমাদের সেদিকে। সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, পঞ্চায়েতের আসন যেটা 63,229, ইতিমধ্যেই যে ট্রেন্ড, সেই সবুজ ঝড়ের ট্রেন্ড রয়েছে। টিএমসির দখলে রয়েছে 25,964, বিজেপির দখলে 4,528 এবং বামেদের দখলে রয়েছে 1,750টি আসন। কংগ্রেসের দখলে 1,082 এবং আইএসএফ ও অন্যান্যদের দখলে রয়েছে 16টি আসন। অর্থাৎ বলা যেতে পারে 2018 দেখিয়েছে রাজনীতিতে কিভাবে মোড় ঘোরাতে হয়, আর 2023-এ দাঁড়িয়ে আমরা রাজনীতির নয়া মডিফিকেশন দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমরা এখান থেকে দাঁড়িয়ে যেখানে বারবার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে একেবারে সেমিফাইনাল ম্যাচ হিসেবে ধরে নিয়েছে শাসক বিরোধী দুজনেই। এই নির্বাচনের প্রভাব কি পড়তে পারে 2024-এ, সেটা তো পরের কথা। তার আগে প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে এই পঞ্চায়েত নির্বাচন কি হবে, সেই নিয়ে আমাদের আলোচনা থাকবে। তার আগে বলে দিই, আজকে আমাদের এই মুহূর্তে যে ডিসকাশন, যে গেস্ট বা আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞ যে বক্তব্য রাখবেন, এটা সম্পূর্ণ তার নিজস্ব বক্তব্য। এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকমভাবে দায়ী থাকবে না। ফিরবো আলোচনায়। প্রথমেই স্বাগত জানাবো, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তৃণমূল থেকে প্রতিনিধিত্ব করবেন সোনাই সরকার, কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করবেন অশোক সরকার এবং অবশ্যই রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন জয়দেব ঘর। সকলকে শুভ সন্ধ্যা, স্বাগত জানাই। যে প্রশ্ন আমি প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে রাখবো সেটা হচ্ছে যে নবজোয়ার কর্মসূচি এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি করেছিল, এই ভোটে কি তার প্রভাব পড়বে, কি মনে হয়? মানুষের কাছে যে পৌঁছায়, মানুষের জন্য যে প্রকল্পগুলো হয়, তার উপর ভিত্তি করেই এই ফলাফলটা নির্বাচিত হয়। শুধুমাত্র নবজোয়ার বা আমাদের নেত্রী যেটা প্রকল্পটা উনি বলেছিলেন, এটা তো আজকে নতুন কিছু না। উনি ক্ষমতায় আসার পর থেকে মানুষের জন্য, বিশেষ করে গ্রাম বাংলার জন্য উনি যে প্রকল্পগুলো চালু করেছিলেন, সেই প্রকল্পের সুফলই কিন্তু আজকের এই ফলাফল। মানুষ তার আগে, অর্থাৎ আমরা ক্ষমতায় আসার আগে দীর্ঘদিন ধরে মানুষের উপর যে অত্যাচার, যে অনাচার এবং মানুষের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছিল, তার বিরুদ্ধে যে প্রতিফলন, সেটাই কিন্তু আমাদের আজকের এই ফলাফল। একেবারে যে কথাটা উনি বললেন, এবার পরিপ্রেক্ষিতে, এই কথার পরিপ্রেক্ষিতে আমি যাব কংগ্রেসের প্রতিনিধির কাছে, অশোক বাবুর কাছে যাব। অশোক বাবু, বাম এবং কংগ্রেস অনেক জায়গায় প্রার্থী দিয়েছে, জোট প্রার্থী। তাহলে স্বভাবতই প্রশ্নটা আসছে, জোট না ভোট, কি বলবেন অশোক বাবু? অশোক বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। যে প্রশ্নটা আমাদের আপনার কাছে থাকবে, যে অনেক জায়গায় গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হিসেবে দেখেছি আমরা বামেদের সঙ্গে কংগ্রেসরা জোট বেঁধেছে, তাহলে জোট না ভোট? আসলে তো সবার শেষে হলো ভোট। জোট হোক বা না হোক, মানুষ ভোট দিয়েছে, ভোট হচ্ছে, ভোট হবে, এটা কোনো নতুন কথা না। এবার জোট করতে গেলে জোটের মতো যেরকম ভাবে আমরা যদি এগোতে পারতাম একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি নিয়ে, তাদের হয়তো আরো ভালো রেজাল্ট হতো। আর দেখুন, এই ভোটটা আমি ভোট বলে মনে করছি না। এই ভোট বলে শুধু না, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত, আমি যতদিন থেকে রাজনীতিতে আছি ততদিন থেকে দেখেছি রাজ্য নির্বাচন কমিশনার যে শাসক দল থাকে তার হয়ে লড়াই করে, তার হয়ে ব্যাটিং করে, তার হয়ে খেলে। এটা নতুন কিছু নয়। আমি তো তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা ওয়ান সাইডেড ব্যাটিং হয়েছে? আপনার কথার পরিপ্রেক্ষিতে অশোকবাবু বলছি, তাহলে কি আপনি বলছেন ওয়ান সাইডেড ব্যাটিং হয়েছে? একদম 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 একদম। বেশ, বলছেন ওয়ান সাইডেড ব্যাটিং হয়েছে। তৃণমূলের প্রতিনিধি, উনি কি বলবেন? শোনাই দা। ব্যাপারটা হচ্ছে, আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় অশোক বাবুকে আমার প্রণাম জানাই অন্তর থেকে। কেন, উনি বোধহয় হট করে সত্যি কথাটা একটা সময় বলে ফেলেছেন যে মানুষ ভোট দিয়েছে। এখন প্রচার আর অপপ্রচার, রাজনীতির দুটো দিক। আমি একথা বলিনি, আমি মানুষ ভোট দিয়েছে বলিনি। আসলে আমি বলেছি যে আলটিমেট হলো গিয়ে ভোট।
যদি একটু আমাদের মাননীয় সংবাদক মহাশয়কে বলবো, যদি একটু পিছন দিকে যান, ওনার কথাটা যদি একবার রিপিট করান, তাহলে বোধহয় উনি আরেকবার বুঝতে পারবেন যে উনি বলেছিলেন যে মানুষ ভোট দিয়েছে, তার ফলাফল, তারপর ইত্যাদি প্রভৃতি সবকিছু। দেখুন, উনি যে কথাটি বললেন, উনি আমার থেকে অনেক প্রবীণ, রাজনৈতিক অভিজ্ঞতা আমার থেকে ওনার অনেক বেশি। একটা কথা বলি, প্রশাসন বা নির্বাচন কমিশন শাসক শ্রেণীর হয়ে কথা বলে, এটা খুব ভুল কথা। দীর্ঘদিন ধরে কংগ্রেস তো কেন্দ্রে ক্ষমতায় ছিল, সেখান থেকে সরিয়ে একটা অর্বাচীন দল এসছে আমাদের ভারতবর্ষের বুকে রাজত্ব করার জন্য। যে সময় আপনারা ক্ষমতায় ছিলেন, তাহলে সেই সময় নির্বাচন কমিশন এবং প্রশাসন আপনাদের তরফে কাজ হয়ে করেছিল, তাহলে আপনারা হারলেন কেন? কেন তাহলে সেই সংগঠন পাল্টে অন্য সংগঠন এলো ভারতবর্ষে কায়েম করার জন্য? আসল কথা তা না, আসল কথা হচ্ছে নির্বাচন কমিশন বলুন, প্রশাসন বলুন, এটা হঠাৎ নিমিত্ত মাত্র, এটা প্রচার অপপ্রচারের দিক। আসল কথা হচ্ছে কোন দল মানুষের জন্য কাজ করছে, কতটা কাজ করছে, কতটা আন্তরিকভাবে কাজ করছে, তারই প্রতিফলন হয় কিন্তু ভোটে। একটা কথা, আমরা তো এই পঞ্চায়েতে সব সিট জিতিনি, প্রচুর সিট আছে যেটা বিরোধীরা জিতেছে। এমনকি এখন অব্দি যা দেখছি কংগ্রেস প্রায় 1200-র মতো জিতেছে। তাহলে সেখানে কি আমাদের সরকার কাজ করেনি? নিশ্চয়ই করেছে। প্রত্যেকটা জায়গায়, যেমন ব্যক্তিগতভাবে হোক বা সাংগঠনিকভাবে হোক, মানুষ কৃতার্থ থাকে, তেমনি বেঈমান বিশ্বাসঘাতকও থাকে। আপনার খাবে, আপনার পড়বে, দরকার মতো আপনাকেই আবার বাঁধ দেবে। এটাই হচ্ছে প্রকৃত এখনকার রাজনৈতিক চরিত্র। আজকের দিনে দাঁড়িয়ে আপনি এখানে বসে আছেন, আপনি বা আপনার আশেপাশে যারা আছেন, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে দীর্ঘদিন এই 11 বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দল বা আমাদের সরকারের যেসব প্রকল্পগুলো ছিল, তার সুযোগ বা সুবিধা আপনারা কেউ নেননি? আমি আপনাকে বলছি না, আপনাদের কথা বলছি। সেই সমস্ত প্রকল্প, সেই সমস্ত সুবিধা সবকিছু আপনারা গ্রহণ করছেন, কিন্তু কাজের সময় এসে ঠিক আমাদের বিপক্ষে ভোটটা দিয়ে চলে যাচ্ছে। মানুষ সব দেখছে, সব বুঝছে, সব জানছে। খুব ভালো লাগে দেখে, যখন দেখি কংগ্রেসের কোনো মিছিলে বা সিপিএম এর কোনো মিছিলে বা বিজেপির কোনো মিছিলে আমাদের নেতৃত্ব দেওয়া সেই সাইকেলের মাথায় আপনারা আপনাদের ঝান্ডা তুলে ঘুরে বেড়ান, দেখে গর্বে বুকটা ভরে ওঠে। বোধহয় এরই নাম রাজনীতি। বেশ, সোনাইদা বললেন এরই নাম রাজনীতি। আমরা সরাসরি চলে যাব রাজনীতি বিশেষজ্ঞর কাছে। জয়দেব বাবু রয়েছেন। জয়দেব বাবু, যে প্রশ্নটা প্রথমেই রাখবো, যে ট্রেন্ডিংটা আমরা সকাল থেকে দেখছি, এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে যে দখলে কোর্টে বল রয়েছে শাসক দলের অনেকটাই এগিয়ে, কি বলবেন, কি মত আপনার? দেখুন, বিভিন্ন ভোটের বিভিন্ন রকমের প্রাক্ষিক থাকে। সেটা তো পঞ্চায়েত ভোট বলুন, বিধানসভা ভোট বলুন বা লোকসভা ভোট বলুন, এক একটা ভোটের যে আলাদা আঙ্গিক, সেই আঙ্গিকটাকে আপনাদের নজরে রাখতে হবে। এখন পঞ্চায়েত ভোট, গ্রাম বাংলার ভোট, গ্রাম বাংলার মানুষ সরাসরি উপকৃত হয় শাসক দলের বিধায়ক, এমএলএ, এমপি এবং বুথ প্রেসিডেন্ট যারা থাকে সংগঠনের কাছে। আজকে যদি পঞ্চায়েতে কোনো মানুষ তার বিরোধিতাও করে, সেক্ষেত্রে কিন্তু সরকারটা বদলে যাবে না। অর্থাৎ আজকে রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারটা থাকবে এবং গ্রামবাসীকে যে কোনো সুযোগ সুবিধে অসুবিধেতে কিন্তু সেই সরকারের কাছেই তাদের যেতে হবে। অতএব মানুষ এই জায়গা থেকে কিন্তু সরাসরি কোনোবার কোনো ট্রেন্ড এরকম বিশেষ দেখা যায়নি সারা ভারতবর্ষের নিরিখে, এটা শুধু পশ্চিমবঙ্গে নয়। যদি রাজ্যে কোনো সরকার থাকে, তার পুরো ব্যতিরেকে উল্টো পঞ্চায়েতে তার ফলাফল আপনি কোনো রাজ্যেই দেখাতে পারবেন না। কিন্তু সেটা লোকসভা বিধানসভা ক্ষেত্রে হয়, কারণ মানুষ বোঝে যে দেশের নিরিখে, রাজ্যের নিরিখে। কিন্তু এটা রাজ্যেরই একটা গ্রাম বা পৌরসভার যখন নির্বাচন হয়, সেক্ষেত্রে শাসক দলই কিন্তু যেতে এটা ট্রেন্ড থাকে এবং সেই ট্রেন্ডটা ছিল। কিন্তু এবারে মানুষ আশা করেছিল যে এই শিক্ষক দুর্নীতি, এত নিয়োগ দুর্নীতি, চারিদিকে প্রত্যেকটা টিভি চ্যানেলে যেন তৃণমূল দুর্নীতির আরেক নাম হয়ে উঠেছিল এবং সেখান থেকে সবাই ভেবেছিল যে মানুষ তার জনরোষটাকে আছড়ে ফেলবে এবং জনরোষ উপড়ে দেবে তৃণমূল সরকারকে পঞ্চায়েত থেকে। কিন্তু সেটা দেখা গেল নবজোয়ার তৃণমূলের যে হলো এবং সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী যে জনমুখী
প্রকল্পগুলো সেগুলোকে কিন্তু পিছনে ফেলতে পারলো না। অর্থাৎ দুর্নীতির ইস্যু এবং দুর্নীতির সঙ্গে নিয়োগ দুর্নীতি এবং যৌথ সংগ্রামী মঞ্চ, শিক্ষকদের ডিএ আন্দোলন, নার্সদের আন্দোলন, চারিদিকে যে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে। নার্সরা উত্তেজিত, সরকারি চাকুরেরা উত্তেজিত, শিক্ষকরা উত্তেজিত, ডিএর আন্দোলন, নিয়োগ দুর্নীতি, একের পর এক তাবড় তৃণমূল নেতারা তিহার জেলে বা কোনো না কোনো জেলে রয়েছে। সেই পরিস্থিতিতে ভেবেছিল গ্রাম বাংলার মানুষ কিন্তু একটা বিকল্প অল্টারনেটিভ বেছে নেবে, কিন্তু মানুষ বেছে নিয়েছে তার সুবিধার্থে যেটা ভালো হয়। অর্থাৎ মানুষ জানে যে গ্রাম পঞ্চায়েতে আমি বদলে দিলাম, সিপিএম কে আনলাম বা বিজেপি কে আনলাম, কিন্তু আগামী দিনে আমার ছেলের স্কুলে ভর্তি থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, রাস্তাঘাট, কলের জল, যে কোনো পরিষেবার জন্য কিন্তু আমাকে লোকাল বিধায়কের কাছেই যেতে হবে এবং আমাকে রাজ্য সরকারের কাছেই যেতে হবে। রাজ্য সরকার ব্যতি রেখে এই পঞ্চায়েত চলবে না। অতএব পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস নেই, বিজেপি রয়েছে বা সিপিএম বা কংগ্রেস রয়েছে, সেক্ষেত্রে উন্নয়ন ব্যাহত হবে। এটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য। যদি আজকে গুজরাটে মনে করেন যে বিজেপি ক্ষমতাসীন এবং সেখানে পঞ্চায়েত কংগ্রেসের হয়ে গেছে বা অন্য কোনো আপের হয়ে গেছে, সেখানে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে। জনগণ এটা জানে। জয়দেবদা, একটু ইন্টারাপ্ট করছি। তাহলে আপনার কথা অনুযায়ী যেটা দাঁড়ায়, যদি লোকসভা বা সেন্ট্রালে যদি কোনো নির্বাচন হয়, যদি সরকার বদল হয়, তাহলে কি কোর্টে বল অন্য দলে চলে যাবে, এটাই বলছেন কি? না, এটা তো আমরা দেখেছি না, আমরা তো লোকসভা ভোটে দেখলাম লোকসভা ভোটে বিজেপি কতগুলো আসন পেয়েছিল, কিন্তু ঠিক 2000 আমরা যখন 21-এর নির্বাচন দেখলাম তখন কতগুলো আসন তারা হারালো। অর্থাৎ রাজ্যের নিরিখে আমরা দেখলাম লোকে মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকারের ওপর ভরসা রাখছে। আবার যখন কেন্দ্রের ভোট হচ্ছে তখন তো মানুষ বিজেপির ওপর ভরসা রাখছে এবং বিজেপিকে এতগুলো আসন আমাদের পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়েছে। তো আগামী দিনে লোকসভায় বেশ, জয়দেবদা আসবো, আমাদের তৃণমূলের প্রতিনিধি কিছু বলছেন। জয়দেবদা, আমি আপনার কাছে আবারও ফিরবো, আমাদের তৃণমূলের প্রতিনিধি সোনাইদা কিছু বলছেন, বলুন কি বলছেন এই পরিপ্রেক্ষিতে। লোকসভার ভোটে বিজেপি যে এতগুলো আসন পেয়েছিল, সেটা বিজেপি কোনো কর্মকাণ্ডের জন্য তারা পেয়েছিল, এটা কিন্তু কেউ আজ অব্দি মানেও নি, মানবেও না। একটা অংশের ভোট, সিপিএম এর একটা ভোট, যারা গিয়ে সেই মুহূর্তে বিজেপির সাথে কোয়ালিশন করেছিল, সেই ভোটটা ওখানে মার্জ হয়েছিল বলেই বিজেপি ওইটা পেয়েছিল। বাস্তব ক্ষেত্রে যখন ওদের মোহ কাটলো, যখন ওরা দেখলো যে না, যারা সিপিএম এর যে ভোটটা, যেটা বিজেপির সাথে গিয়ে জুড়ে ছিল এবং তার মধ্যে কংগ্রেসেরও কিছু ভোট ঢুকেছিল, আমি এটা অশোক বাবুকে উদ্দেশ্য করে বলছি না, বাস্তবে উনিও জানেন সেই জায়গাটা কি হয়েছিল। সেই ভুলটা যখন ওরা ভাঙলো, যখন প্রত্যেকের নিজস্ব ভোটটা আলাদা করে ভাগ হয়ে আবার চলে এলো, তখন কিন্তু তৃণমূলের তার নিজস্ব ঘরানাটা, নিজস্ব জায়গাটা কিন্তু বজায় রাখলো। আপনি যদি অতীতের ভোটের হিসাবটা, পরিসংখ্যানটা দেখেন, তখন দেখবেন যেবারে আমরা লোকসভাতে অতগুলো আসন বিজেপি পেয়েছিল, তখনও তৃণমূল যে ভোটটা পেয়েছিল, বিধানসভাতে এসে যখন তৃণমূল এককভাবে অতগুলো আসন জিতলো, তখনও কিন্তু সেই নিরিখে মাত্র 1% হেরফের হয়েছিল। অর্থাৎ আমাদের ভোটটা কিন্তু আমাদের কাছেই ছিল, বাকি তিনটে অশুভের জোট একসাথে হয়ে লোকসভায় ওদেরকে সমর্থন করে জিতিয়েছিল। সেই ভুলটা বোধহয় মানুষের বিধানসভাতেও ছিল, সেটা তো বিধানসভাতে বিধানসভাতে মানুষ মানেনি। বিধানসভাতেও কিন্তু সেই জোট কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম এর জোট ছিল, বিজেপিও ছিল, কিন্তু সেই জায়গা থেকে 213টা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে, তার কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে। কিন্তু দেশের নিরিখে মানুষ সেই সময় রাহুল গান্ধীর জায়গায় না, দেশের নিরিখে কার উপর ভরসা রাখবে? প্রশ্নটা হচ্ছে, যদি আগামী দিনে 2024-এ ভোট হবে, তখন মানুষ কার উপর ভরসা রাখবে? রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নীতিশ কুমার? প্রশ্নটা হচ্ছে নেতৃত্বে, সামনে মুখে। আমরা যখন বিধানসভা নির্বাচন করলাম, আমাদের সামনে মুখটা অল্টারনেটিভ হিসেবে ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের কোনো মুখ ছিল না। না সেলিম সুজন ছিল, না অধীর চৌধুরী ছিল, না শুভেন্দু ছিল, না দিলীপ ঘোষ ছিল। অর্থাৎ মানুষ এখন আইডেন্টিটি পলিটিক্সে বিশ্বাস করে। মানুষ মুখ হিসেবে বেছে নিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মেনে নিয়েছে। ঠিক সেরকম ভাবে বিজেপির থেকে মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বকে মেনে নেবে নাকি রাহুল গান্ধীর নেতৃত্বকে মেনে নেবে? প্রশ্নটা এইখানে দাঁড়িয়ে। এখন পার্টিগত রাজনীতি, দলগত রাজনীতির বেশি। আমাদের এই আলোচনা চলবে। আমি জয়দেব বাবুকে একটু বিরত করছি। এর মাঝে ইটাহার থেকে একটি চাঞ্চল্যকর বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন 6 থেকে 8% সিপিএম এর ভোট নাকি গিয়ে পড়েছে তৃণমূলের কোর্টে। শোনাবো আপনাদের সকলকে কি বলেছেন সুকান্ত মজুমদার।
সকলে মিলে একত্রিত হয়ে আছে ভোটের গণনাতে আমাদের হবে এবং আসার সাথে সাথে আমি সুখবর পেলাম যে আমাদের পুরনো জেলা সভাপতি তার বুথ আমরা 25 বছর ধরে চেষ্টা করে এতদিন জিততে পারিনি, এবার আমরা 125 ভোটে জিতলাম। এটা আমাদের বিরাট হারে 9টার মধ্যে 6টা আমরা অলরেডি জিতলাম। আমরা আরও ভালো রেজাল্ট করবো, উত্তর দিনাজপুর সহ গোটা উত্তরবঙ্গ রায়বঙ্গ ভালো রেজাল্ট হবে। শুধু একটাই দুঃখ, সিপিএম 6-7-8% করে ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিচ্ছি। আমরা যেটা বলছিলাম যে সিপিএম হচ্ছে ভোট কাটুয়া, সেটাই প্রমাণিত হলো। সিপিএমকে যারা ভোট দিয়েছিল তারা বুঝতে পারবে আগামী দিনে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমরা শুনলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বললেন? তিনি বললেন সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কি বলবেন সোনাইদা? পাগলের প্রলাপ, ও রাজনৈতিক কথা বলছে না, ওর চাকরি চলে যাওয়ার ভয় ওইসব বলছে। এই ভোটটা যখন লোকসভা ভোটে ওদের দিকে সুইং করেছিল তো তখন তো ও চুপচাপ ছিল, তখন সে জনমত ছিল। আজকে যদি বাস্তবে এটা হয়, আমরা এখনো অব্দি খবর পাইনি এটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে মানুষের ইচ্ছের প্রতিফলন। মানুষ এই বিগত 5 বছরে যে উপকার পেয়েছে, যা যা সুযোগ সুবিধা পেয়েছে, রাস্তাঘাট, আজকে আমার বিরোধী দলের যদি কেউ এখানে থাকেন তিনি আমার সাথে এই কথাটা, আমি যদি কিছু ভুল বলি আমায় প্রতিবাদ করুন। আজ থেকে 12 বছর আগে 11 বছর আগে কলকাতার হাসপাতালগুলো যা ছিল, গ্রামের হাসপাতালগুলো যা ছিল, আর আজকে এই তফাৎটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। বেশ, কাল এবং আজ যা ছিল, অতীত এবং বর্তমানের উপর ভর করে কি পরিবর্তন হলো? কংগ্রেসেতে রয়েছেন আমাদের সঙ্গে অশোকদা। অশোকদা, কি বলবেন? সুকান্ত বাবু আসলে তো রাজনীতির লোক নন, আর ওনারা যে স্কুল অফ থটস থেকে এসছে সেখানে গরু ছাগল গাধা এদের অনেক পড়াশোনা করা, ওনার কথা আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না যে সিপিএম গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। মানে অবাস্তব কথা খবরের মধ্যে টিকে থাকার চেষ্টা, ওখানে অসভ্য বর্বর দল ভারতবর্ষের একটা বলে। যারা আনন্দ করার চেষ্টা করছে যে বিজেপি মানে অল্টারনেটিভ অফ তৃণমূল বিজেপি, তারা ভুল করছে। একবার বিজেপি এখানে ঢুকতে পারতে পারে, এমনি তো ভারতবর্ষের ইতিহাস পাল্টে দিয়েছে, আরো পাল্টাচ্ছে, ওটা সব কিছু পাল্টে দেবে। পরবর্তী আপনি যে প্রশ্নটা করলেন, এখানে লড়াইটা করেছে সবাই মিলে, মানে বামের সঙ্গে কংগ্রেসের কতটা জোট হয়েছে আমি জানি না, অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়নি, নিচু তলায় হয়েছে জোটটা, এবং সেই জোটটা কিছু ভালো ফল এসছে, কিছু ফল খারাপ এসছে, এটা তো নতুন কিছু নয়। আসলে যে দল সরকারে থাকে তারা এই লোকাল নির্বাচনগুলোকে যেরকম ভাবে প্রভাব বিস্তার করে ফলটাকে ঘুরিয়ে দেয়, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। সিপিএম এর সময় সিপিএম করতো, এখন সেটা একই জিনিস করছে তৃণমূল। সে উন্নয়ন তো নিশ্চয়ই করেছে, একটা লাশও করা উচিত ছিল না। উনি যা মানে সিট পেতেন তাতে একদম সারা ভারতবর্ষের লোক ওনাকে আশীর্বাদ করতেন যে না তৃণমূল কিছু করেছে যার জন্য এত ভোট পেয়েছি। মানে এত মারামারি, হাঙ্গামা, খুন, রক্ত, ভয় দেখানো, থান কাপড় পাঠানো, আরে সিপিএম এর নকল করে লাভটা কি তৃণমূলের? আমি তো বুঝতে পারছি না। থান সিপিএম পাঠাতো, কিন্তু এখন যদি তৃণমূলও ওই একই লাইনে চলছে, সে ট্রেন্ডটা চেঞ্জ করতে পারলো না। চেঞ্জ করতে পারলে ভালো হতো, আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন হতো। বেশ, অশান্তি এবং হিংসার কথা উঠে আসলো আজকের এই আলোচনার মাধ্যমে, অশান্তি হিংসার কথা উঠে আসলো। এ প্রসঙ্গে বলে রাখি, এবারে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে সব রাজনৈতিক দল কিন্তু জোরদার লড়াই হয়েছে, এবং শুধু তাই নয়, যে মৃত্যুর হারের কথা বলছেন, আমরা একবার পরিসংখ্যানটা দেখব 2003 থেকে এবং 2023 পরিসংখ্যানটা দেখব পঞ্চায়েত নির্বাচনে ভোট মৃত্যুর। আপনাদের আমরা দেখাবো, তার আগে বলে রাখি এবারে পঞ্চায়েত নির্বাচনে সব রাজনৈতিক দলই জোরদার লড়াই করেছেন, এবং হিংসা আপনার আশ্রয় শুধুমাত্র যে বিরোধীরা নিচ্ছেন তা নয়, সেখানে কিন্তু নাম জড়িয়েছে এবং অভিযোগ এসেছে শাসক দলের বিরুদ্ধেও। ভোটের দিন আমরা কি দেখলাম? ভোটের দিন দেখেছি তৃণমূল কংগ্রেসের 11 জন, বিজেপির 3 জন, সিপিএম এর 2 জন এবং কংগ্রেসের 2 জন, অন্যদিকে 1 জন ভোটারের মৃত্যু হয়েছে। তাহলে স্বভাবতই একটা প্রশ্ন জাগছে আম আদমির মনে, ফলাফল ঘোষণা হওয়ার পরেও কি এই অশান্তি রেশ অব্যাহত থাকবে? রাজনৈতিক বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ রয়েছেন। জয়দেব দা, কি মনে করছেন? না দেখুন, একটু আগে আপনি যে সুকান্ত বাবুর বাইকটা দেখালেন, সুকান্ত বাবু আসলে সত্যির কথাটা বলতে একটু হয়তো ঘাবড়ে গেছেন যে আসলে বিজেপির ভোটটাই চলে গেছে, কিন্তু হয় সিপিএম এ নয় তৃণমূল কংগ্রেসে, বিজেপির ভোট কমেছে। তার একটা কিন্তু কারণ এটাই, ভোট সন্ত্রাস। আপনাদের মনে থাকবে ভোট পরবর্তী 2রা মে বিধানসভা ভোট, এই একটা ভোট পরবর্তী সন্ত্রাস, চারিদিকে বিজেপির যারা সমর্থক তারা ঘর ছাড়া, তাদের বাড়ি ছাড়া করে দিয়েছে, এবং সেই সময় কিন্তু শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, দিলীপ বাবুরা কিন্তু পিস্টান দিয়ে ইঁদুরের গর্তে ঢুকে গেছিলেন। এই বিজেপি কর্মী সমর্থকদের গ্রামে ফেরানো বা তাদের আস্থা ফেরানো বা তাদেরকে ভরসা দেওয়ার জন্য কিন্তু শীর্ষ নেতৃত্ব সেই সময় গ্রামে গ্রামে বুথে বুথে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। 2রা মের পরে এক সপ্তাহ সরকার গঠনের আগে যে গ্রামে গ্রামে তাণ্ডব চলেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সেখানে প্রত্যেকটা বিজেপি সমর্থক সন্ত্রস্ত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে এবং তারা পালিয়ে গেছে। তাদের পাশে কিন্তু বিজেপি নেতৃত্ব ছিল না। সেদিন থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা শপথ নিয়েছিল যে এই বিজেপিকে অন্তত আর করবে না, কারণ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের জন্য কিন্তু কংগ্রেস বা সিপিআইএম তাদের কর্মীদের পাশে থেকেছে। কিন্তু 2রা মের পরে যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছে, তখন কিন্তু বিজেপির কোন শীর্ষ নেতৃত্ব, না দিল্লি থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ এসেছেন, না সুকান্ত বাবু, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা সামনে এসে দাঁড়িয়েছেন, মার খাবার জন্য ছেড়ে দিয়েছেন। যখন সরকার গঠন হয়েছে তখন ইঁদুরের গর্ত থেকে বেরিয়েছেন। অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির চরিত্র এবং বিজেপি নেতাদের অপদার্থতার জন্য বিজেপি ছেড়ে সিপিআইএম কে ভোট দিয়েছে অথবা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে বাধ্যবাধকতার জন্য। কারণ এত মানে যখন নিচু তলায় ভোট হয় তখন প্রত্যেকটা গ্রামের নেতা কিন্তু জানে তুমি সিপিএম করো না, তৃণমূল করো না, বিজেপি করো। এবং একটা ম্যাট্রিক লেভেলে যখন আপনি দেখবেন, মাইক্রো লেভেলে যখন আপনার একটা ভোট হয়, সেই মাইক্রো লেভেলে যখন ভোটটা হয় তখন কিন্তু ভোটের ফলাফলটাকে নির্ধারণ করে লোকাল নেতারা। অতএব সেক্ষেত্রে ভয় একটা কাজ করে, সন্ত্রাস একটা কাজ করে। এটা অস্বীকার করলে তৃণমূল আবারও আলোচনায় আসবো। তার আগে পঞ্চায়েত নির্বাচনে যে আমি বলছিলাম মৃত্যুর যে হার সেটা একটা পরিসংখ্যান, গ্রাফিক্যাল অ্যানালিসিসটা দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ভোটে মৃত্যুর যে বার গ্রাফ, 2003 সালে 76%, তারপরে ঠিক 5 বছর পরে 2076, তারপরে 2008-এ 36, 2013-তে 39, 2018-তে 29 এবং এই বর্তমান সময়ে দাঁড়িয়ে 2023-এ 16। অর্থাৎ ক্রমাগত মৃত্যুর যে হার সেটা আপনার কিন্তু কমছে। এটা আপনার 16 জোন, অর্থাৎ জোন হিসেবে যদি আমরা দেখি সেটা ক্রমাগত কমের দিকে। অর্থাৎ রাজনীতির যে ট্রেন্ড এসছে, যেটা যেমন মডিফিকেশন হচ্ছে 2018 থেকে নয়া মোড় ঘুরে গেছে রাজনীতিতে, সেরকম 2023-এ দাঁড়িয়ে সেটা আপডেটেড রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক যে বাতাবরণ সেটা আমরা দেখতে পাচ্ছি। অশোকবাবু এটা কিছু বলতে চাইছিলেন, উনি হাত তুলেছিলেন। বারবারই শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, অশান্তির এবং হিংসার নাম জড়ানো হচ্ছে, অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু যে গ্রাফিক্যাল অ্যানালিসিস আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু সে কথা বলছেন। আপনারা দেখছেন সেই বারগ্রাফটি। হিংসার যে পরিবেশ, অশান্তির যে পরিবেশ, সেটি ক্রমান্বয়ে কিন্তু কমছে, কমের দিকে। আপনাদের আরো একবার এই গ্রাফিক্যাল যে বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে আরো একবার বলে দিচ্ছি। 2003 সালে জনপ্রতি দেখছেন 2003 সালে ছিল 76, ঠিক তার 5 বছর পরে অর্থাৎ 2008 সালে 36 জন, 2013 সালে 39 জন, ঠিক 2018 যখন রাজনীতির নয়া মোড় ঘুরতে শুরু করলো সেই সময় 29 জন, আর 2023-এ দাঁড়িয়ে যেটা আমরা বলছি সেমিফাইনাল ম্যাচ, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেইখানে 16 জন। হিংসা এবং মৃত্যুর হার নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে ক্রমান্বয়ে সেটি সে হার এবং জনপ্রতি সেটা কমছে, কিন্তু সেটাই আপনারা দেখছেন। সরাসরি চলে যাব আমাদের কংগ্রেসের প্রতিনিধির কাছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আগে যে মানে কোথাও মানে আমাদের যে রাজনৈতিক বিশেষজ্ঞ এটা কথা বললেন না বিজেপি সম্বন্ধে। বিজেপি দলটার সম্বন্ধে আমি বলছি
মোটামুটি যারা সভাপতি বা ভোটে হেরে গেছে, কাউন্সিলর ভোটে হেরে গেছে, তারাও এখন সিকিউরিটি মানে ওয়াই জেড তারপরে এবিসিডি সবাই সিকিউরিটি নিয়ে ঘুরছে। তারা যখন সিকিউরিটি নিয়ে ঘুরছে এবং গিয়ে সিকিউরিটি নিয়ে বড় বড় মিটিং করে কথা বলে চলে আসছে, তাদের এই ধারণা নেই যে ওই এলাকায় কতজন বিজেপি করে, কতজন বিজেপি করে না, কতজন বিজেপির সমর্থক আছে। উনি তো বলে চলে এসছেন ওনার সঙ্গে সিকিউরিটি আছে, কিছু হবে না, উনি জানেন সেটা। কিন্তু ওই যে সাধারণ যারা বিজেপি ভোটার ছিল, বিজেপিকে যারা ভালোবেসে ওই দলটায় গেছিল, তারা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছেন তারপরে কি হয়েছে। আমি কলকাতার একটা বিধানসভার কথা বলছি, যেদিনকে মানে আগে তো অনেক কিছু গালাগাল হয়েছে, এটা মিশ্র এলাকার কথা বলছি। ভোট গণনার দিন মানে সকাল 7টা থেকে 11টা অব্দি মেরে ফেলবো, তোরকে এই করবো, যা সে তাই ভাষায় গালাগাল দিয়ে যাচ্ছে। 12টা নাগাদ মোটামুটি সব বার্তারি গুলো আরম্ভ করেছে। 1টা নাগাদ ভোট কনফার্ম হয়ে গেল যে এখানে তৃণমূল দিচ্ছে, ওদেরকে ধরে বেধড়ক মেরেছে। থানায় ফোন করছে, পুলিশ যাবে না। পুলিশ একটাই কথা বলছে, আপনাদের যখন নেতা এসে এখানে বড় বড় কথা বলে গেছিল যে চামড়া গুটিয়ে নেবো, গলা কেটে দেবো, এখন কোথায় তারা? এটা হলো বিজেপির চরিত্র। ওরা ভাবলো যে মানে নরেন্দ্র মোদী এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে উনি মাস্টার, উনি ওখান থেকে মাস্টার ডিগ্রি করে এসে এখানেও এন্টায়ার পলিটিক্স করে যাবে। হয় নাকি? টাকা দিয়ে, শুধু টাকা দিয়ে রাজনীতি হয় না, শুধু মানে কোন কনসালটেন্ট দিয়ে রাজনীতি হয় না। বিহার ইউপির লোক এখানে এখানে ভোটে জেতা যায় না। সুতরাং বিজেপির উত্থানটা যেমন খুব তাড়াতাড়ি হয়েছে, নিচুর তলার লোকেরা, নিচুর তলার যারা কর্মী, তারা খুব অত্যাচারিত হয়েছে ওই শুধু লোকগুলোর জন্য। আমি স্টেট করি, আম পাঠা, গরু, গাধা এরা না হলে পরে বিজেপি নেতা হওয়া যায়। ওনাদের এক নেতা কিছুদিন আগে ওনাদের এসে বললো যে আমরা চিৎকার করে যখন গ্রামে গিয়ে বলে আসছি, তার পরবর্তীকালে সেই কর্মীরাই আমার কাছে ভাষা সংযম হওয়া দরকার। পশ্চিমবঙ্গে এত বাজে ভাষা আমি আর কোনোদিন শুনিনি। সংস্কৃতি ভাষা টাকার খেলা নিয়ে উঠলো প্রশ্ন আজকে এই প্রকাশ্য আলোচনায়। চলে যাব রাজনৈতিক বিশেষজ্ঞর কাছে, কি বলবেন এই বিষয়ে? রাজনীতিতে তো টাকা থাকবেই, রাজনীতি তো টাকা ছাড়া হবে না, মানে টাকা ছাড়া রাজনীতি এক পাও চলা যাবে না, সে কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক। আর ভাষা সন্ত্রাস সংযম এই ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আমাদের মিডিয়াও কিছু অংশে দায়ী, কারণ মিডিয়াও সেই সমস্ত খবরগুলোই দেখুন দেখাবে যেখানে গরম গরম চড়াম চড়াম ঢাকের শব্দ, বোমের শব্দ, গুলির শব্দ, বুকে পা তুলে দেবো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো, সেটাই বারবার মিডিয়া দেখায়, যাতে মানুষও গরম হয়, ভিউয়ার্স বাড়ে, টিআরপি বাড়ে। অর্থাৎ নেতারাও বুঝে গেছে যদি এখন টিভির পর্দায় বেঁচে থাকতে হয়, আমাকে গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাকের শব্দ, বুকে পা তুলে রাজনীতি করব, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো, টেনে নামিয়ে দেবো, চুলের মুঠি ধরে হিড়ির করে টেনে আনবো, এই সমস্ত যে অরাজনৈতিক, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক ভাষা, সেই ভাষার প্রণেতা কিন্তু আমাদের নেতাদের থেকে বেশি আজকে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের প্রভাবে রয়েছে। কারণ মানুষ যারা নেতা তারা দেখছে এই সমস্ত গরম গরম ভাষা দিলে তবে একমাত্র ইউটিউবে বেশি ফলোয়ার, বেশি ভিউয়ার্স পাওয়া যায়, ফেসবুকে বেশি ভিউয়ার্স পাওয়া যায় এবং মিডিয়াতে বেঁচে থাকা যায়। শুদ্ধ গণতান্ত্রিক সাংবিধানিক যদি কথাবার্তা বলা হয় রাজনৈতিক ভাবে, মানুষও বিশেষ আমল দেয় না বা শুনে না। তো সেক্ষেত্রে দেখুন সমাজের চরিত্র বদলানোর সাথে সাথে রাজনৈতিক নেতাদের ভাষা ভঙ্গি, তাদের আদব কায়দা পাল্টাবে, এটা স্বতঃসিদ্ধ। 80-র দশকে যেভাবে রাজনীতি হয়েছে, 90-এর দশকে যেভাবে রাজনীতি হয়েছে বা 50-এর দশকে যেভাবে ধুতি পাঞ্জাবি পরা রাজনীতি হয়েছে, আজকে 2023-এ দাঁড়িয়ে সেই আদব কায়দায় রাজনীতি চলবে না। রাজনীতির সঙ্গে সঙ্গে সামগ্রিক সমাজ ব্যবস্থার সঙ্গে
সঙ্গে পাল্টেছে। সেই পাল্টানোর মধ্যে ভাষা সন্ত্রাস কারুর মনে হয়েছে না এটাই বুস্টাপ করা। যেমন অনেকে ভাবে দিলীপ ঘোষের ভাষার মধ্যে মানুষ বুস্টাপ হয়, সুকান্ত বাবুর ভাষার মধ্যে বুস্টাপ হয় না। অধীর চৌধুরী এখন যেভাবে, অধীর রঞ্জন চৌধুরী যেভাবে কথা বলেন, বিগত কোন মানে কংগ্রেসের সভাপতি এই ভাষায় কথা বলেনি, সোমেন মিত্র থেকে মানস ভূঁইয়া থেকে আরো যারা ছিলেন। এখন অধীর চৌধুরী যেভাবে পাম্প করতে পারেন সেইভাবে ভাষা, আপনি এখন দেখুন নবজোয়ার তৃণমূলের নতুন তৃণমূলেও কিন্তু ভাষার একটা আলাদা পরিধি তৈরি হচ্ছে। অতএব নতুন নেতৃত্ব নতুন ভাবে সমাজকে গড়ে তুলছে, মানুষও জেগে উঠছে, কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার কল্যাণে। কিন্তু ঘটনাটা হচ্ছে বাকি বিরোধী দলগুলো এত কিছু সত্ত্বেও, এত দুর্নীতি শোনা সত্ত্বেও কেন তৃণমূল কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হলো না, বা বিরোধীরা সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি এত চেষ্টা করলো কেন বেশি ভোটে অদল বদল করতে পারলো না? মানুষ শুধুই কি ভোট দিয়েছে, না মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি? এই যে উঠোন বেঁকা টাইপের একটা অজুহাত, এটার বাইরে বেরিয়ে যদি দেখা হয় তাহলে দেখতে হবে শাসক দলের বাইরে যারা বিরোধী তারাও কিন্তু জনভিত্তি গড়ে তুলতে পারেনি, তারাও কিন্তু জনসংযোগে কোথাও ব্যর্থ। কারণ কংগ্রেসের নেতা, সিপিআইএম এর নেতা কোথায় 20 লাখের গাড়ি চড়ছে, যেখানে সর্বহারার দল, একটা আমরা গরিবের দল, তাদের দলের নেতা শতরূপ বাবু লক্ষ লক্ষ লক্ষাধিক টাকার গাড়ি বৈভব বিলাসে মেতে আছে। কংগ্রেসের নেতারাও তথই বলো সমস্ত দামি দামি গাড়িতে ঘুরছে। আর বিজেপির তো কথাই নেই, বিজেপির যারা বুথ সভাপতি তাদেরও এক একটা করে হয়তো ফরচুনার আছে। তৃণমূলের তো আছেই, ছেড়ে দিন শাসক দল। মানুষ কাউকে বিশ্বাস করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের ডাইরেক্ট বেনিফিট হিসেবে পকেটে ঢুকেছে, মানুষ এটাকে বিশ্বাস করেছে। কারণ প্রত্যেকের বাড়িতে কন্যাশ্রী সাইকেল ঢুকছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, বিপদে স্বাস্থ্যসাথীতে তারা চিকিৎসা পাচ্ছে, এবং সমব্যাপী থেকে, কৃষক বন্ধু থেকে এই টাকাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে ডাইরেক্ট মানুষের পকেটে পৌঁছে দিয়েছে। সেখানে তৃণমূলের নেতারা দুর্নীতি পরায়ণ হলেও, সেখানে তৃণমূলের নেতারা অনেক রকম দুর্নীতির সাথে যুক্ত হলেও কিন্তু সাধারণ মানুষ ভরসা রেখেছে ওই হাওয়াই চটির ওপরে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। কারণ সেই মানুষটা আখেরে যা বলেছে দিনের শেষে করেছে। একটু বিরত করছি, আমি সরাসরি চলে যাব অশোকদার কাছে। অশোকদা, যে কোট আনকোট যে বক্তব্য রাখলেন রাজনৈতিক বিশেষজ্ঞ জয়দেব বাবু, এই মুহূর্তে প্রকাশ্য আলোচনায় বললেন জনসংযোগ করতে ব্যর্থ কংগ্রেস, কি বলবেন? দেখুন, জনসংযোগ তো আর ওই 5 বছরের স্কিম নয়, জনসংযোগ একটা কন্টিনিউ, এবং লোকাল লিডার এর উপর সবচেয়ে বেশি দায়িত্ব করে জনসংযোগ করা। যিনি স্থানীয়ভাবে রাজনীতি করেন তাকে সবাই চিনবে, বা তিনি সবাইকে চিনবেন স্থানীয়ভাবে, এরকম লোককে জনসংযোগ করে যদি এগিয়ে যাওয়া যায়, ঘুম থেকে মানুষ শেখে। আর জনসংযোগ এরকম ভাবেই করতে হবে, করে এগিয়ে যেতে হবে, রাস্তাতে নামতে হবে, আন্দোলন করতে হবে, আন্দোলন করে এই যে ভোট হলো, এই ভোট থেকে আমাদের শিক্ষা নিয়ে পরবর্তীকালে আরো নিজেদের উন্নততর আরো লড়াইয়ে যেতে হবে। কারণ পলিটিক্সে যখন আছি, পলিটিক্সে প্রত্যেক দিন নিজেকে তৈরি করতে হবে, যাতে জনসংযোগ বলুন। তাহলে অশোকবাবু, তাহলে এই ভোটে কোনো ক্ষেত্রে খামতি ছিল সংগঠনের, এটা মেনে নিচ্ছেন? দেখুন, সংগঠনের চেয়ে বড় খামতি কি জানেন তো? আমাদের সভাপতি আপ্রাণ চেষ্টা করেছে, অধীর রঞ্জন চৌধুরী আপ্রাণ চেষ্টা করেছে ওনার মতো করে, কিন্তু যেটা হলো গিয়ে টাকার কাছে হেরে যাওয়া 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো গিয়ে সব জায়গায় সব রকম জিনিস তো একসঙ্গে পাওয়া যায় না। কংগ্রেস অনেকদিন ধরে চেষ্টা করছে যে মানুষের মধ্যে, গ্রামের মধ্যে ঢোকার, সব এবারে হয়নি, পরের বার হবে, সেটা নিয়ে কোনো কথা নাই। কথা হলো গিয়ে মানুষ, কিন্তু এমনটাও তো হয়েছে কোন জায়গায় আপনাদের সঙ্গে, আপনাদের কংগ্রেস একটা জাতীয় দল, এবং সেই তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বামেদের সঙ্গে জোট বাঁধতে হয়েছে, তাই তো? বাধ্যই হয়েছে, আগের বার তো তাই হলো, বিধানসভায় তো তাই হয়েছে। কিন্তু কোন জায়গায় আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি? কখনো বলছেন আপনারা বামের সঙ্গে জোটে আছেন, কখনো বলছেন নেই। দেখুন, এগুলো ঠিক করবে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্ব, এগুলো নিয়ে আমার বক্তব্য রাখার কোনো শোভা পায় না। কার সঙ্গে জোট কি হবে না
সেগুলো ঠিক করবো। না, দু জায়গায় দু রকম না ডিপ্লোম্যাসি হচ্ছে, কখনো আপনারা বলছেন আপনারা এক আছেন, কখনো কোনো কোনো ক্ষেত্রে বলছেন আপনারা এক নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি। এটা কোথায় বলেছে, কে বলেছে? বিগত দিনগুলোতে কোনো কোনো জায়গাতে দেখা গেছে যে যখন, হ্যাঁ বলুন, আপনি বলছেন। আমার রাজ্যের সভাপতি মাননীয় অধীর বাবু যদি এরকম কোনো বক্তব্য দিয়ে থাকে আপনি শোনান আমাকে বা বলুন, আমি তার উত্তর দিতে রাজি আছি। আর মাননীয় অধীর বাবু না বললে পরে কে কোন করেছে আমি সেটা নিয়ে কোনো উত্তর দিতে রাজি নই। আর জোট হবে কি হবে না, আন্দোলন একসঙ্গে হবে কি হবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্যের নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্বের উপর। সেখানে আমার এখানে কোনো রকম বক্তব্য নেই। তবে একটা কথা ঠিক, মানুষ যখন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার একজন বক্তা হিসেবে আমি আপনার অভিমতটা জানতে চাইলাম। না না, আমি আমার 1 মিনিট সবটা পেয়ে যাবেন। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, মানুষ যখন নিজেকে মনে করে আমি আর মানে আশ্রয়হীন হয়ে পড়বো, মানুষ তখন কিছু না কিছু করে। এক্ষেত্রে কার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, এক্ষেত্রে কার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা বলছেন? সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের। সেই সাধারণ মানুষ যখন এগিয়ে এসে হাতে হাত ধরে এগোবে, সেখানে তখন রাজনৈতিক রঙের উঠে আজকে এই তৃণমূলকেই দেখুন না, কার না হাত ধরে উনি এসছেন। এসইউসিআইয়ের মতো ছোট দল, আমাদের সমীর প্রতিদ্বন্দ্ব একটা ছোট্ট দল, তাদেরও সাহায্য দরকার হয়েছিল। উনি একা কিন্তু আসতে পারতেন না সেই সময়। বামপন্থী আগে একা আসতে পারতো না। অশোকদা, এই প্রসঙ্গে একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে যে কোনো রাজনীতি করতে গেলে তার একটা মুখ দরকার হয়, যে লড়াই করবে ফ্রন্টে থেকে। তো সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে আপনাদের প্রধান মুখ কে? মানে পশ্চিমবঙ্গে না বা কেন্দ্রে? আমি বাংলার কথাই বলছি, অবশ্যই বাংলার কথা বলছি। নিশ্চয়ই আমাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আপনি ন্যাশনাল মিডিয়াতে আজকে ডিসকাশনের মাধ্যমে বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে মুখ, আপনাদের বিরোধী দলের প্রধান মুখ, তাই তো? না, পশ্চিমবঙ্গের কথা বললেন, পশ্চিমবঙ্গের কথা বললাম। ঠিক আছে, জয়দেবদার কাছে যাবো। জয়দেবদা কি বলবেন? না, আমি ওনার কথা শুনতে শুনতে এটাই ভাবছিলাম, 2021-এ আইএসএফ এর সঙ্গে এবং সিপিআইএম এর সঙ্গে জোট করে ভোট লড়লো, আর তার 6 মাস ঘুরতে না ঘুরতেই যখন ভবানীপুরে মুখ্যমন্ত্রীর আসনে নির্বাচন হলো, তখন কি সুন্দরভাবে সিপিআইএম এর হাত ছেড়ে দিয়ে অধীর বাবু ঘোষণা করলো, আমরা কিন্তু কোনোভাবেই এই জোটে নেই এবং সিপিআইএম কে আমরা কোনোভাবেই সমর্থন করব না। এবং আপনাদের মনে থাকবে সেক্ষেত্রে কিন্তু প্রার্থীও দিয়েছিল ভবানীপুর কেন্দ্রে। অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে যখন মুখ্যমন্ত্রীর আসনে লড়াই হচ্ছে, সেই আসনে কিন্তু জোট ভেঙে গেল। ঠিক তার 6 মাস আগে সারা বাংলা দাপিয়ে এই কংগ্রেস জোট করেছিল কার সাথে? আইএসএফ এবং সিপিআইএম এর সাথে। কিন্তু ঠিক ভোটের পরেই যখন ভবানীপুরে নির্বাচন হলো, তখন কিন্তু তারা সিপিআইএম এর হাত ছেড়ে দিল। অর্থাৎ মানুষের কাছে যে বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ সিপিআইএম এর যে কর্মীরা এককালে এই কংগ্রেসদের হাতে খুন হয়েছে, মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, এবং এই সিপিএমরা যেভাবে কংগ্রেসীদের হাতে এবং কংগ্রেসীরা সিপিএম এর হাতে মার খেয়েছে, তারপরেও কিন্তু তারা শীর্ষ নেতৃত্বের এই টানাটানি বা এই তুগলকি যে সিদ্ধান্ত, সেটাকে মুখ বুজে হজম করে নিয়েছে, কোথাও গিয়ে মেনে নিয়েছে। কিন্তু তারপরেও তারা দেখছে এরা সেই তুগলকি কারবার চালিয়ে যাচ্ছে। 6 মাস আগে জোট, 6 মাস পরে জোট নেই, আবার জোট, আবার জোটের বাইরে। মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। সিপিএম এর লোক যখন কংগ্রেসকে ভোট দিয়েছে, এক বুক যন্ত্রণা নিয়ে ভোট দিয়েছে। আবার ঠিক সেরকম ভাবে কংগ্রেসের লোক যখন সিপিএম কে ভোট দিয়েছে, কোথাও কোথাও জোটের কারণে এক বুক যন্ত্রণা নিয়ে নিয়েছে। কিন্তু তারপরেই দেখেছে আর এদের জোট নেই। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তার যে নীতি আদর্শ, সেই জায়গায় কিন্তু জলাঞ্জলি দিয়ে কোথাও আপোষ করতে যায়নি কারোর সাথে। এবং সেই জায়গা থেকে আজকে মানুষ দেখছে ভারতবর্ষের নিরিখে কি হবে। সোনাইদা, এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আপনার কি বক্তব্য? জোটের রাজনীতির ফলে বিভ্রান্ত হচ্ছে আম আদমি, কি বলবেন? এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই যে জোটের কথা আপনারা এতক্ষণ ধরে বলছিলেন এবং খুব সত্যি কথা বললেন,
যে সিপিএম এর বিরুদ্ধে ওই সময়টা যারা লড়াই করেছে আমরা, তারা যদি আজকে ওই জায়গায় দাঁড়িয়ে হয় যে কোনো একটা জায়গায় অ্যালায়েন্স করে যেতে হচ্ছে, যেখানে ধরুন আমি একটা কংগ্রেস করছি, আমার সাথে সিপিএম এর জোট হয়ে আমরা রাজনীতিতে গেলাম, আমার কেন্দ্রে সিপিএম এর প্রার্থী দাঁড়ালো। সোনাইদা একটু ইন্টারাপ্ট করছি, একটু আমি ইনকর্পোরেট করতে চাইছি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে শত্রু হচ্ছে গলায় গলায় মৃত্যু এই বাংলায়? না 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 না, ব্যাপারটা অশোক বাবু, আপনার কি বলার, আপনার বক্তব্য কি এই বিষয়ে? আপনার বক্তব্য কি? হ্যাঁ অবশ্যই আপনাকে বলছি, একদমই তাই, আপনাকে বলছি। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলছি। রাজনীতি সবসময় মানে চলমান নদীর মতো, বহমান নদীর মতো, কখন কোথায় কেন কি হয় এর কোনো কারণ নেই। আমরা বললাম মমতা ব্যানার্জিকে পিডিএস এর সঙ্গে হাত মেলাতে হয়েছিল, এসইউসিআইয়ের সঙ্গে হাত মেলাতে হয়েছিল, তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে বলতেই হচ্ছে আজকে এই আলোচনায়, তাহলে এখন বামেদের সঙ্গে রয়েছেন, পরবর্তীতে যদি হাওয়া বদল হয় তাহলে রামে গিয়েও হাত মেলাতে পারেন, তাই তো? না না না, কংগ্রেস আমাদের সঙ্গে হাত মেলাবে কি করে? এগুলো তো আপনি মানে আমাকেও হাসাচ্ছেন, আপনি আমাদের এখানে প্যানেলের লোক খেলছেন। যদি বিজেপির সঙ্গে হাত মেলাতে হয় তার চেয়ে গলায় দড়ি দিয়ে মরা। কিন্তু এবারের ভোটেই কোথাও কোথাও একই ফ্লেক্সে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির পোস্টার ঝুলতে দেখা গেছে। ভুল বলছেন। আচ্ছা, ওটা মিথ্যা? আমিও দেখেছি টিভি, হ্যাঁ আমি বলছি শুনুন, আমরা টিভিতে দেখেছি এরকম, সেখানে সিপিএম এবং বিজেপির নাম ছিল, কোথাও কংগ্রেস ছিল না। আপনি ঠিকই পাঠিয়ে দেবো, আপনি পাঠিয়ে দেবেন, আপনি তো ওটা পাঠাবেন যেখানে কংগ্রেস বিজেপি একসঙ্গে একই ফ্লেক্সে ঝুলেছে, সেটা পাঠিয়ে দেবো। বহু জায়গায় কংগ্রেসের সঙ্গে বিজেপি একই পোস্টারে একই হতে পারে নাকি? আরে এও তো দেখা গেছে বিজেপি হয়েছে দাদা। সে এখন ক্ষমতার লোভ এতটাই, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। সিপিআইএম এর সঙ্গে জয়দেবদা একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাইবো। যেটা বলছেন কংগ্রেস আর বিজেপি এক হয়েছে, এর কি কোনো প্রমাণ আছে? আমাদের দর্শক জানতে চাইছে। নিঃসন্দেহে একাধিক সময় একাধিক গ্রাম থেকে সেই ছবি ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টার হয়েছে। আমি আপনাদের প্রমাণের কথা বলে সত্যতার কথা জানতে চাইছি। আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন। একদম নয়, একদম দিচ্ছেন, একদম নয়। আপনি চ্যালেঞ্জ করুন, আমার বক্তব্যের বিরুদ্ধে আপনি চ্যালেঞ্জ করুন। হ্যাঁ, আপনি চ্যালেঞ্জ করুন, কোর্টে আসুন। আমি কোর্টে আরে মুখে বললে আপনি কোর্টে আসুন, আমি আপনাকে কোর্টে দেবো, তথ্য দেবো। আমি নিজের দায়িত্বে বলছি। শুনুন, আমি বিরোধী দলনেতা নই যে আমার বাথরুম পরিষ্কার আমি বলে কোর্টে যাবো, আমার পেচ্ছাপ কেন কম হচ্ছে সেখানে আমি কোর্টে যাবো, আমি বিরোধী দলনেতা। স্বীকার করুন, তাহলে স্বীকার করুন। আপনারা সিপিএম বিজেপির সঙ্গে আস্থা করেছেন। আমি মিথ্যে বলে লাগছি, আমি সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, আমি নিরপেক্ষ। আপনাকে মনে হচ্ছে আপনি তো একটা দলের ধ্বজাধারী, আপনি তো একটা দলের ধ্বজাধারী, আপনি তো একটা দলের ধ্বজাধারী, আমি কোন দলের ধ্বজাধারী নই। নিরপেক্ষ মনে হয়, নিরপেক্ষ না হলে তাহলে আজকে মেনে নিই, আজকে তাহলে মেনে নিই। যতদিন ভাষা সংযম করবেন, প্যানেলিস্টদেরকে অনুরোধ করব ভাষা সংযম করে কথা বলুন প্লিজ। একটা ডেকোরাম বজায় রাখুন, অনুষ্ঠানের একটা ডেকোরাম বজায় রাখুন প্লিজ, রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করছি, তোতাপাখি ছিল, এটাও তাহলে মেনে নিন আজকে যে সিবিআই এবং ইডি তোতাপাখি ছিল কংগ্রেসের আমলে, এটা মেনে নিন তাহলে আজকে বসে। যদি নিরপেক্ষ না মানে, কে বলেছে? আপনি তো বলছেন কেউ নিরপেক্ষ হয় না, আপনি তো বলছেন কেউ নিরপেক্ষ হয় না, আর ওই সময় আপনাদের আমলে আমরা জয়দেব বাবুর অভিমত শুনছি, আমরা অশোকদার অভিমত শুনছি, তৃণমূলের প্রতিনিধি তার বক্তব্য আমরা শুনবো, তার প্রতিক্রিয়া শুনবো, তিনি কি বলছেন। সিবিআই ইডিকে তোতাপাখি করে রেখে দিলেন, আর এখন বলছেন কোথা থেকে কোথায়। জয়দেবদা একটু আপনাকে বিরত করবো, জয়দেবদা একটু আপনাকে বিরত করছি, জয়দেবদা একটু বিরত করছি, আমরা শুনবো তৃণমূলের প্রতিনিধি তিনি কি বলছেন। তা হতে পারে। সোনাইদা, এবার আমি সত্যি কথা বলছি, আমি প্রশ্নটাই শুনতে পাইনি। আমি বলছি অস্তিত্বকে
আমি এই জন্যই বলছি প্যানেলিস্টদেরকে, আপনারা ইন্ডিভিজুয়ালি বলুন, দুজন মিলে কথা বলে যেটা হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, ফলে কেউ কারোর কথা বুঝতে পারছে না এবং দর্শকরাও শুনতে পারছে না, বুঝতে পারছে না। এবং একটু কোঅপারেট করুন, ভার্চুয়ালি রয়েছে তো এক জায়গায় নেই, বুঝতে পারছেন তো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু ভার্চুয়ালি রয়েছে আমিও কোঅপারেট করছি, আপনারা একটু কোঅপারেট করুন। আচ্ছা, সোনাইদার কাছে যে প্রশ্নটা আমি অশোকদার কাছে রেখেছিলাম, অস্তিত্বকে টিকিয়ে রাখতে গিয়ে জাতীয় দল কংগ্রেস কখনো বামের সঙ্গে রয়েছে, কখনো আইএসএফের সঙ্গে, এবার যদি নয়া ট্রেন্ড আসে তাহলে কি রামের দলে গিয়ে নাম লেখাবে? এই প্রশ্নটা করেছিলাম, বলুন। না দেখুন, একটা কথা বলি, মানে একদম স্বচ্ছ কথা, নিচু তলায় কোথায় কংগ্রেস আর বিজেপি একসাথে পতাকা লাগিয়েছে আমি জানি না। নিচু তলায় এই পঞ্চায়েতের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকম একটা অলিখিত জোট হয়, যেটা দলের নেতৃত্ব অনেক সময় জানতে পারে না। যারা নির্বাচনী প্রচারে যায় তারা এমন সময় গিয়ে এমন এক একটা দেয়াল আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। তো এই প্রসঙ্গে কিছু বলছি না, রাজনীতিতে অবাস্তব বলে কিছু হয় না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটা বিরোধী জোট তৈরি হয়, যে প্রশ্নটা একটু আগে আপনি করছিলেন, সেক্ষেত্রে তো সমস্ত এই যে 24টা দল তারা যদি সকলে একসাথে যোগ দেয়, তাহলে তো তৃণমূলও সেখানে থাকবে, বামও সেখানে থাকবে, কংগ্রেসও সেখানে থাকবে, সেটা একটা নীতিগত কারণে জোট হবে। কিন্তু কংগ্রেস কোনো ক্ষেত্রে গিয়ে কিছু হয়তো ভুলভাল বললেও বিজেপির সাথে কংগ্রেসের জোট হবে এটা বোধহয় মেনে নেওয়া যায় না। আমি এই গ্রাম স্তরের কথা বলছি না, আমি জাতীয় স্তরের কথা বলছি। তবে হ্যাঁ, যেভাবে আমাদের স্বয়ংসিদ্ধ মোদিজি তার মানে সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেই যেভাবে সব লেলিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম ধরনের কাজ করলে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে না হতে পারে সেটা বোধহয় আমার কেন ভগবানেরও বলা অসাধ্য ব্যাপার। তবে বাস্তবিক বুদ্ধি নিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে কংগ্রেসের সাথে বিজেপির জোট বোধহয় কোনোদিনই হবে না। হতে পারে একটা জায়গায়, এই মমতা ব্যানার্জির এই যে প্রচুর ফ্যান ফলোয়ার, এই যে তার এই যে কাজের যে পরিধি, দেখাতে চাইছেন, আমরা সেটা একটু দেখবো। প্রমাণ চাইছিলেন, প্রমাণ দেখাচ্ছি, একটু দেখে নিন প্লিজ। ভার্চুয়ালি আছি তবু দেখে দিন, বুঝতে পারছেন? এই দেখুন, একই সঙ্গে বিজেপি আর কংগ্রেস। এই মুহূর্তে আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞ একটু বড় করে দেখাচ্ছেন, সেটা বক্তার নিজস্ব বক্তব্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এর জন্য কিন্তু ট্রাইব টিভির কর্তৃপক্ষ কোনো কারণে একদম আমি নিজের দায়িত্বে দেখাচ্ছি পোস্টারটা, ফ্লেক্সটা, এবং দরকার হলে আপনাদের স্টুডিওতে পাঠিয়ে দেবো, পুরোটা দেখে নিন, পড়তেও পারবেন। দেখুন, পুরো পোস্টারটা দেখাচ্ছি, এবং এই পোস্টারটা উনি এক্ষুনি আমাকে চ্যালেঞ্জ করলেন না যে প্রমাণ দেখান, আমি সেই প্রমাণটাই আপনাদের সামনে তুলে ধরছি। অশোক বাবু, অশোক বাবু দেখতে পাচ্ছেন তো রাজনৈতিক বিশেষজ্ঞ কি দেখাচ্ছেন, এই বিষয়ে আপনার মত কি? কোথায় উনি? বলুন। অশোক বাবু শোনা যাচ্ছে? যে বিষয়টি বারবার করে দেখাচ্ছেন প্রকাশ্য আলোচনায় রাজনৈতিক বিশেষজ্ঞ, এই বিষয়ে আপনি কি বলবেন? উনি কি দেখাচ্ছেন যে সে নিয়ে আমি ইন্টারেস্ট নেই, উনি একটা ছবি তুলে দেখাচ্ছেন যে ছবিটা ফেক না ফেক নয় তাও জানি না, দেখাচ্ছেন, দেখলাম। এটা নিউজ আছে, নিউজ আছে, সে হতে পারে। কোথাকার কোথায় বিজেপি ভেরিফিকেশনটাও করতে পারে বিজেপি। আপনাদের এই কথার মধ্যে আমি একটা ছোট্ট কথা বলবো। একটু আগেই আপনি অশোকবাবু একটা কথা বলেছিলেন যে দেয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষকে অনেক কিছু করতে হয়। সজ্ঞানে উনি হয়তো একটা বাস্তব সত্যি কথাটাই বলে দিয়েছেন। কংগ্রেসের সত্যি আজকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, অন্তত পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের বুকে আমি অত দূরে যাচ্ছি না। সেক্ষেত্রে কোনো জায়গায় নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একটা কোট আনকোট একটা কথা বলতে চাইছি, সেম কথাটাই যদি আপনাকে বলা, মানে আপনাদের দলকে যদি বলা হয় দেওয়ালে পিঠ তো যদি আপনাদের থেকে থাকে, তাহলে কি বিরোধী ঐক্য এই জন্য স্থাপন করা হয়েছে লোকসভাতে লড়ার জন্য মোদির বিরুদ্ধে? দেখো জয়শ্রী, একটা কথা বলি, আগামী 10 বছরের জন্য দেয়ালে পিঠ থাকার মতো জায়গায় আমরা এখন নেই। তারপরে কি হবে, তার মধ্যে কোন দলটা পশ্চিমবঙ্গে থাকবে আর কোন দলটা থাকবে না, কারণটা কি? বিরোধী ঐক্য স্থাপন করার কারণটা কি? স্তরে হচ্ছে, এটা রাজ্য স্তরে নয়। আমি রাজ্য স্তরের বিরোধী ঐক্যর কথা রাজ্য স্তর হোক আর জাতীয় স্তর হোক, দেয়ালে পিঠ থাকার কথা যখন আসছে সেটা তো দেয়ালে পিঠ থাকা দুটো ক্ষেত্রেই এক।
সমস্ত ক্ষেত্রেই এক, কিন্তু আমাদের মুদ্রার যা এপিঠ আর ওপিঠ সাংগঠনিক দুটোই তো এক হয়। পরিকাঠামো না না, একটা জায়গায় আবার বলছি, আমাদের সাংগঠনিক পরিকাঠামো যা আছে তাতে দেয়ালে পিঠ থাকার মতো জায়গার কথাটা আমরা এখন স্বপ্নেও ভাবতে পারি না। একটা সময় কংগ্রেস সোনাইদা এই বিষয় তো বলতেই হচ্ছে যে যে কথাটা আমরা কংগ্রেসের প্রতিনিধিকে বলেছিলাম, সেই কথাটা আপনাদের ক্ষেত্রেও খাটে যে নিজের বেলায় আটি ছুটি পরের বেলায় চিমটি কাঠি। না না, কখনোই নেই এই জায়গাটা। কেননা আমার এবং কংগ্রেসের দুজনেরই প্রধান শত্রু হচ্ছে এখন সেটা হচ্ছে বিজেপি। আমাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। আচ্ছা, এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের এই আলোচনা চলছে, তার মাঝে জয়দেব বাবু আবারও কিছু ক্লিপিংস দেখানোর চেষ্টা করছেন, দেখবো। আপনাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছি ম্যাডাম। স্টুডিও থেকে যদি স্ক্রিনে দেখান সবার ক্ষেত্রে সুবিধা হবে। প্রমাণ সমেত আপনাদের যে নাম্বার স্টুডিওতে আমি পুরো ডকুমেন্টের সাথে পাঠিয়ে দিয়েছি। নিউজটা যদি দেখান আশা করি সমস্ত দর্শকও এটা জানতে পারবে যে গ্রাম বাংলায় বিজেপি এবং কংগ্রেস একসাথে লড়াই করছে, যেটা অশোক বাবু স্বীকার করছিলেন না, আমাকে চ্যালেঞ্জ করছিলেন। আমি সেই চ্যালেঞ্জের সমূহ উত্তর প্রমাণ সমেত আপনাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছি। অনুরোধ করব আপনাদের পিটিআর কে যদি সেই পুরো শটটা আপনারা স্ক্রিনে দেখান পরিষ্কার করে, কারণ এখানে ডিজিটাল আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের পিসিআর এর মাধ্যমে। ধন্যবাদ। আপনারা আলোচনাটা চলবে, আমাদের যে আলোচনা চলছিল সেই আলোচনা চলবে। জয়দেবদার পরিপ্রেক্ষিতে অশোকদা আপনি কি বলবেন, বলুন। কোন ব্যাপারে বলুন তো? যে ফুটেজগুলো আসছে আপনি শুনছেন তো? জয়দেবদা কি কোট আনকোট কি মেনশন করছেন, কি প্রমাণ, কি ডকুমেন্টস দেখাচ্ছেন, সে বিষয়ে আপনার কি বক্তব্য, আপনার কি অভিমত? আপনি বলছি না, ওটা একটা মানে বাংলা চ্যানেল এই বছর দিয়ে কোনো এসছে, তারা মনে করি পেড মিডিয়া অফ বিজেপি, তাদের যদি খবর হয়ে থাকে আমি বিশ্বাস করবো না। বিজেপি পেড মিডিয়া বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন আসছে জয়দেবদা, তাতে বিজেপির কি লাভ হবে? নিউজটা আপনি ক্লিপিংসটা দেখুন, সমস্ত কিছু প্রমাণ সমেত আছে। চ্যালেঞ্জ করুন না, চ্যালেঞ্জ করুন। আপনি তো আপনি কিছু করবেন না, আপনি বলছেন বিজেপি। আরে ওইজন্য তো বললাম বিজেপি তার কি স্বার্থ, সে পেড নিউজ করবে, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেছে। আপনি যে কোনো অভিযোগ করলেন বিজেপি কি স্বার্থে করবে, কেন করবেন না? আরে বাবা কি স্বার্থে করবে, কি করবে? সত্যিটা মিথ্যে হয় না। তাহলে আপনাকে আমি তো কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গ যোগ করেছে ক্ষমতার লোভে। কোটা জায়গায় আছে, এটা কোটা জায়গায় টিপিং দেখা, না না কোটা জায়গায় বলুন না। আরে একাধিক জায়গায় আছে, একাধিক। আরে যদি একটাও থাকে বলুন না। ও কটা, এবার কটায় এলেন আর কি? একাধিক জায়গা মানে 1000 হলে তবে হবে। একটা জায়গায় দেখা গেছে। আপনাদের নেতৃত্ব জানে না, অধীর রঞ্জন চৌধুরী জানে না? জয়দেবদা যে ডকুমেন্টেড প্রুফ যে দেখাচ্ছেন, জয়দেবদা আপনি যে ডকুমেন্টেড প্রুফ পাঠিয়েছেন সেটা আমরা পিসিআর এর মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু সেই সত্যতা, জয়দেবদা আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনার পাঠানো যে ডকুমেন্ট সেটা আমরা দেখাচ্ছি, এই সত্যতা যাচাই করেনি কিন্তু ট্রাইব টিভি। অবভিয়াসলি ওই কেন্দ্রে গেলেই তো হবে, কেন্দ্রের নাম দেওয়া আছে, বুথের নাম দেওয়া আছে, যাচাই করলেই তো হয়। ওই কেন্দ্র, ওই বুথ, ওই জেলায় এটা সত্যি না মিথ্যে যাচাই করলেই হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি, ওটা হাওয়ায় দেওয়া। জয়দেব বাবু সময়টা 1 ঘন্টা, সময়ের বড় অভাব। জয়দেব বাবু আমাদের কাছে সময়ের বড় অভাব, এর সত্যতা যাচাই করার মতো সময় আমাদের কাছে নেই। আমাদের আলোচনাটা চলুন। সেটা কি অজিত বাবু জানেন না? আমাদের এই আলোচনা চলবে, আমাদের এই আলোচনা চলবে। সারা দেশের এবং সারা রাজ্যের রাজনীতিটাকে পড়াশোনা করি। এর মধ্যে থেকেও বলছি এই খবরটা একটু দেখান না, যে 37,000-এর মধ্যে 28,000-এর তৃণমূল এগিয়ে আছে। এই খবরটা একটু দেখান, ওনার ভালো লাগবে। আমাদের এই আলোচনা চলবে, শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আলোচনার, কিন্তু বঙ্গের যে পঞ্চায়েত গণনা তার ফল এখনো
আসেনি, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন কিছু সময়ের জন্য বিজেপি নেতা, আমরা তার সময়ের অভাবে তাকে নিয়ে সংযুক্ত করাতে পারলাম না। আলোচনা এখানে স্থগিত রাখছি, কিন্তু ফল থাকবে নজর সকলের। কার কোটে শেষমেশ আসলো বল, মসনদে বসলো কে, শাসক না বিরোধী, সেদিকে নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্যানেলিস্টদেরকে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেটের দিকে অবশ্যই নজর থাকবে এবং সর্বোপরি নজর থাকবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে।